সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিকেলে ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় এই তিনজনকে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায়। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা। 15ই আগস্ট জনতার আরেক বিজয়, এবং এই বিজয় প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সামরিক অভিযান চালাতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের সেনাবাহিনী। আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে। আওয়ামী লীগ যেখান থেকে তৈরি হয়েছিল, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ নেই, ভাসানী নেই, ন্যাপ নেই। আবার আওয়ামী মুসলিম লীগ যেখান থেকে তৈরি হয়েছিল, মুসলিম লীগ, সেই মুসলিম লীগ বাংলাদেশে নেই। কাজে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে থাকবে না, বাংলাদেশে থাকবে না, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। বাংলাদেশে এসে ভারতের পররাষ্ট্র নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। একটা মাত্র সাফল্য তারা যেটা দেখাতে পারছিল তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেটাও শেষ হয়ে গেল। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, এই ভিডিওগুলোর অংশবিশেষ কিন্তু ভিডিও শুরুতেই দেখানো হয়েছে, আর যেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সে অনুযায়ী আমি 4টি বিষয়কে সুনির্দিষ্টভাবে বাছাই করেছি বা চিহ্নিত করেছি যে এই সরকারের 4টি কাজ প্রধানত, মানে তাদের রুটিন ডিউটির বাইরে, রুটিন ডিউটি বলতে এই অর্থনীতি ঠিক করা, আইন শৃঙ্খলা ঠিক করা, এগুলোর বাইরে তাদের 4টা মূল কাজ হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, একটা বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এটা তো স্রেফ রুটিন কাজ করবার জন্য না, যে একটা মানে কিছু অর্থনৈতিক কার্যক্রম হাতে নিল, আমাদের মানে অর্থনীতিতে যে ক্রাইসিস সেটাকে একটু নর্মালাইজ করলো, আইন শৃঙ্খলা একটু স্বাভাবিক করলো, এই জন্য তারা এই সরকার গঠিত হয় না। এটা যে কোনো একটা সরকার হলে এটা তাদের নর্মাল কাজ থাকতো। এগুলা খুবই রুটিন ওয়ার্ক। এর বাইরে যে 4টা মূল কাজ এই সরকারকে করতে হবে, এবং আপনারা মিলিয়ে দেখবেন, আমি বলে রাখছি আজকে যে শেষ পর্যন্ত এই 4টা কাজই তাদের প্রধান কাজ হিসাবে তাদের তরফ থেকে ঘোষণা করা হবে, এবং রাজনৈতিক দলের তরফ থেকে, জনগণের পক্ষ থেকে এটাই আসবে। তো সেই 4টা কাজ আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু ব্যাখ্যা করি। আমি মনে করি প্রথম কাজ হলো, এই গণ অভ্যুত্থানের কালে বা আমাদের এই ভূখণ্ডে যে নজিরবিহীন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই ক্ষমতাসীনদের প্রধান কাজ হবে এই গণহত্যাকারীদের বিচার, গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধীদের বিচার। এটার জন্য কোন পদ্ধতিতে করবে? বাংলাদেশে যে বিদ্যমান মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটার মাধ্যমে, নাকি নতুন ট্রাইব্যুনাল গঠন করবে, এটা আলাপ আলোচনা করে ঠিক করবে। এবং এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের হোতা যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, সেটার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, এটা খুব বোল্ডলি করতে হবে। এখানে কোন রকম মুখ লুকানোর সুযোগ নেই। আমরা দেখেছি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত সাহেবের একটা কথা নিয়ে কিভাবে স্পার্ক করেছে, কিভাবে আগুন লেগেছে। সুতরাং এখানে খুব সুচিন্তিত ভাবে, ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেটা দেশের মানুষকে আশাহত করবে না, এবং বাংলাদেশে আর কখনো এই ধরনের মাফিয়াতান্ত্রিক একচ্ছত্রবাদী কোন শক্তির উত্থান ঘটতে দিবে না। এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা হলো এই ক্ষমতাসীন মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম প্রধান কাজ। দ্বিতীয় প্রধান কাজ হলো, যেটা এর মধ্যে অনেকখানি কম্প্রোমাইজ হয়েছে, এই বিপ্লব বা গণ অভ্যুত্থানকে আনুষ্ঠানিকীকরণ। আমার শব্দটা বুঝবার চেষ্টা করবেন। এই যে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এটাকে আনুষ্ঠানিকীকরণ, মানে এটা জাস্ট মুখের কথা না, এটা জাস্ট বক্তৃতার ভাষা না, এটা একটা রিয়ালিটি যে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে একটা সফল গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং এটাকে আনুষ্ঠানিকীকরণ করতে হবে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে, এবং এটাকে অন্তর্ভুক্ত করে নতুন সংবিধান প্রণয়ন। নতুন সংবিধান প্রণয়নের কথা আমরা বহুদিন ধরে বলে আসছি। হ্যাঁ, আমি একা না, বহু মানুষ বলে আসছে যে আমাদের যে সংবিধান, এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা জনগণের আকাঙ্ক্ষার কোনো দলিল না। সুতরাং এটা ফেলে দিতে হবে, নতুন সংবিধান বানাতে হবে। নতুন সংবিধান বানানোর ক্ষেত্রে নতুন আমাদের কাছে যে পয়েন্টটা, সেটা হলো এখানে এই গণ অভ্যুত্থান বা বিপ্লবকে সংবিধানে যুক্ত করতে হবে, এবং বর্তমান যে সংবিধান আছে শেখ হাসিনার, এই সংবিধানকে অবশ্যই বাতিল বা অকার্যকর ঘোষণা করতে হবে। এটা একটু করতে গেলে ঝামেলা আছে, কারণ আমাদের এই উপদেষ্টা পরিষদ এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে, যেটা নিয়ে আমি শুরু থেকে আপত্তি করেছি, এখন আপত্তি করছি। যদি তারা এই জায়গায় বহাল থাকেন, তাহলে ভবিষ্যতে তাদেরকে বিপদে পড়তে হবে। নিজেদের পথ পরিষ্কার, নিজেদের পথ ভবিষ্যৎ নিরাপদ করবার জন্য এই
সংবিধান বাতিল করে নতুন সংবিধান করতে হবে, বাতিলের ঘোষণাটা তাড়াতাড়ি দিতে হবে। নতুন সংবিধান প্রণয়নের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা কিভাবে গঠিত হবে সেটা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অপরাপর রাজনৈতিক ও রাজনৈতিক সামাজিক শক্তি নাগরিক সমাজ সবার সঙ্গে আলাপ আলোচনা করে নতুন সংবিধান প্রণয়নের পথরেখা তৈরি করতে হবে। দ্রুততম সময়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে গঠিত হবে সেই সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনের পথে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনের পথে যেতে হবে। আমাদের সরকার পদ্ধতি কি হবে, কেউ কেউ বলছে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতিতে যাওয়া। আমাদের সংসদ কি দুই কক্ষ বিশিষ্ট হবে না বর্তমান ব্যবস্থায় থাকবে। আমাদের 70 অনুচ্ছেদের মতো একটা নিকৃষ্ট জিনিস সংবিধানে থাকবে কি থাকবে না, এমপিদেরকে রাজনৈতিক দলের গোলাম বানানো। আমাদের সরকারের মেয়াদ 4 বছর হবে নাকি 5 বছরই থাকবে এটা ঠিক করা। এক ব্যক্তি একাধিকবার মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবেন কিনা এগুলো ঠিক করা। এবং সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা ভারসাম্য সৃষ্টি করা, নতুন পলিটিক্যাল সেটেলমেন্টের মাধ্যমে জনগণের মালিকানা কার্যকরভাবে নিশ্চিত করা, রাষ্ট্রের মালিকানা, এবং স্বৈরাচার উৎপাদনের পথ বন্ধ করা। সত্যিকার গণতন্ত্রের যে দুটো উপাদান অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা, এবং মিডিয়া বা মত প্রকাশের স্বাধীনতাকে অবারিত করা। এটা আমি অনেক আগে থেকে বলেছি, আমি দেখিনি বাংলাদেশে আর কেউ কখনো এই কথা বলেছে, আমি বলছি বলে যাব। এই পত্রিকা প্রকাশের জন্য ডিসির ডিক্লারেশন বন্ধ করে দিতে হবে। টেলিভিশনের জন্য এই লাইসেন্স ফ্রিকোয়েন্সি বরাদ্দ হাবিজাবি উন্নত বিশ্বে এগুলো কিছু নাই। যার যখন খুশি পত্রিকা বের করে, যার যখন খুশি টেলিভিশন বের করে, যে কোনো ধরনের মিডিয়া প্রকাশ করে, আমাদেরকে সেখানে যেতে হবে। এগুলা কোনো রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভরশীল রাখা যাবে না। সুতরাং এই সংবিধানে মানুষের অধিকার, মানুষের রাইটস, ওই যে সাবজেক্ট টু মানে অধিকার থাকবে কিন্তু আবার দিয়ে ওইটা অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কিছু রাখা যাবে না সংবিধানে। সুতরাং এগুলো পরিষ্কারভাবে এই সংবিধান তৈরি করতে হবে। তৃতীয় প্রধান কাজ হলো প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষকরণ এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আমাদের সমস্ত প্রতিষ্ঠান মানে গত 15 বছরে এটা 90% ধ্বংস হয়েছে, আর বাকি 10% আগে বিএনপি আওয়ামী লীগ দুই দল মিলে করেছিল। তো এটা এখন 100% ধ্বংস হয়ে গেছে। আমাদের বিচার বিভাগ, আমাদের সিভিল সার্ভিসেস, আমাদের অপরাপর কনস্টিটিউশনাল বডিজ, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। এগুলাকে রিকনস্ট্রাকশন করা এবং এগুলাকে এটা যাতে পার্মানেন্টলি একটা নিরপেক্ষ চরিত্র নিয়ে চলতে পারে প্রতিষ্ঠানগুলো, এটার একটা পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা সংবিধানের মধ্যে করা। যে কোনো সরকার চাইলেই যাতে এগুলোকে কাটাছেড়া করতে না পারে, এগুলোকে দলীয়করণ করতে না পারে, এগুলোর নিরপেক্ষ চরিত্র ধ্বংস করতে না পারে, সেটা আমরা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে চাই না। আমরা রাজনৈতিক দলগুলোকে নির্বাচিত করব ফেয়ার নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে, তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আমাদের কাছে থাকতে হবে। এবং যদি আমরা মনে করি যে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অঙ্গীকার রক্ষা করেনি, আমরা 4 বছর বা 5 বছর যেটা নির্ধারিত হয়, পরে আমরা তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে আমরা অন্য কাউকে বেছে নিব। কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের ইচ্ছাধীন হতে পারে না, সেটা নিশ্চিত করতে হবে। এবং এই সমস্ত প্রতিষ্ঠান বলতে আমি আবার বলছি সিভিল, মিলিটারি, পুলিশ, জুডিশিয়ারি, সাংবিধানিক বডি, সবগুলা এগুলোয় নিয়োগ, এগুলোয় পদোন্নতি, পোস্টিং, এই সমস্ত কিছুই এদের নিজস্ব নিয়ম হবে। কোন রাজনৈতিক দলে বা ব্যক্তির ইচ্ছা এগুলো যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে, এবং এখানে যাতে কোনো পরিবর্তন না আনা যায়। এবং সর্বশেষ 4 নম্বর হলো যে একটা সত্যিকার নির্বাচন, যেটা বহুদিন বাংলাদেশে হয় না, একটা সত্যিকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবেন। এই 4টা এই সরকারের মূল কাজ আমার দৃষ্টিতে। এটা নিয়ে আরো অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আসতে পারে, এটা আমি আমার ওপিনিয়ন বললাম। সর্বশেষ যে কথা বলে শেষ করবো যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা তার এই মূল কাজগুলো শেষ করতে কতদিন লাগবে সেটার উপর নির্ভর করবে। কিন্তু সেই সঙ্গে এটাও সত্যি যে দেশের প্রধান রাজনৈতিক দল, সবচাইতে বড় এবং সবচাইতে জনপ্রিয় দল বিএনপির উপর নির্ভর করবে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে। আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে। আমি বারবার বলি, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে, ছিল, থাকবে। কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তার গালি দিব, 5টা ভাষা জানি, তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না। কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন। ঘটনা কি দেখেন, একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের। আর এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের বিবিসি, আপনার তারপর হচ্ছে ডয়চে ওয়েলে, তাদের প্রতিবেদনগুলো দেখেন, এগুলো তার বাংলাদেশের গণমাধ্যম না। সেখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে এখানে অর্ধেকগুলো হচ্ছে গুজব, আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে, 2-1টা ঘটনার বাইরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতেই ঘটেছে। কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ, বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ। তার সাহস কত বড় ভাই! আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিঅ্যাকশন হয়। আগে সরকার থাকলে, আমাদের যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই, কখনোই এরকম বলতো না। কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনূস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে, করা হবে। আর এই খবর কি আমি ফাও খবর দিচ্ছি না, দ্য ইকোনমিস্ট টাইমসের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটকের শিবাজীনগরের প্রতিনিধিত্ব করে। মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি। এখন দেখেন, এই যে অশিক্ষিত মন্ত্রী, বেশিরভাগ বাংলাদেশ, ভারত, এখানে এরা নামে শিক্ষিত, কাজে অশিক্ষিত, প্রযুক্তির খেলাটা বোঝে না। আর ভারতের গণমাধ্যম বলতেছে বেটা যেগুলো বেশিরভাগই হচ্ছে ভুয়া,
পুরানা ঘটনা, নানান ঘটনাকে জোড়াতালি দিয়ে এগুলো বাংলাদেশে দেখানো হচ্ছে। কিন্তু আমার এলাকাতে আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ শুনে, আপনার এলাকায় আপনি শুনছেন দুই একটা যেগুলো করছে বিচ্ছিন্ন, কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার পিড়াপিড়ি হয়েছে। এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য। আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিয়েছেন। এটা তুই ভালো দিছস। আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝবো। তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো? তবে আমি এই কম্প্যারিজনে যেতে চাই না। আমার রাষ্ট্র নিয়া, আমার দেশ নিয়া এই ধরনের পাকনা পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে। মারি গোমূত্র খেতে খেতে হ্যাঁ মাথার ব্রেইন যেটা সেটা ঝুলা ঝুলা হয়ে গেছে। এটা তীব্র ভাষায়, কড়া ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার। আগিলা দিন নাইরে নাতি খাবলায় খাবলায় চিনি খাইতি। কারণ আমি তোমাদের বলি, এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো, স্যানিটেশনে হাত দাও। এখন মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায়, সেদিকে তোমরা নজর দাও। একটা দেশের সরকার পরিবর্তন হলে, তোমার দেশে সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয়? এটা বিশ্বজুড়ে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো আমাদের কমন চিত্র। আর এইবার যেটা হয়েছে, অতিরিক্ত গুজব চলাইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিতভাবে। বাংলাদেশে এসে ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। একটা মাত্র সাফল্য তারা যেটা দেখাতে পারছিল তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেটাও শেষ হয়ে গেল। এটা আসলে সাফল্য ছিল না বহুদিন থেকে, এটা ব্যর্থতাই ছিল। এটা তারা বুঝতে পারেনি, যেহেতু একেবারে কৃতদাসের মতো শেখ হাসিনা যারা মোদির কথা শুনছিলেন, তাই সেটাকে অ্যাপারেন্টলি সফলতা দেখানো যাচ্ছিল। এখন সেটা অফিসিয়ালি শেষ হয়ে গেছে। এভাবে আমরা বলতে পারি ভারতের পররাষ্ট্রনীতি একেবারেই গর্তে পড়ে গেছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে তো বেশ গভীর সেই গর্ত। একটা কথা বলা হয় গর্তে পড়া নিয়ে, সেটা হচ্ছে গর্তে যদি আপনি পড়ে যান তাহলে প্রথম কাজ হচ্ছে গর্তটা আরো খুঁড়ে আরো গভীর করে না তোলা। পড়েছেন গর্তে, চুপচাপ থাকুন, চেষ্টা করুন কিভাবে বের হওয়া যায়। কিন্তু আপনি যদি এটা খুঁড়তে থাকেন, আপনি আরো গভীরে নেমে যাবেন, সেই গর্ত থেকে ওঠাটা আপনার আরো বেশি কঠিন হবে। ভারতের এবং অবশ্যই জনাব নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশ প্রসঙ্গে দেখলে আমরা এটা বোধ করতেই পারি যে গর্তটা খুঁড়ে খুঁড়ে আরো গভীর করছেন তারা। জনাব মোদী ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বক্তৃতা করেছেন। সেখানে তিনি বলছেন 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রযাত্রায় সঙ্গী হবে, অগ্রযাত্রায় শুভাকাঙ্ক্ষী হবে। আমরা আশা করছি সেখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক। 140 কোটি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মনে থাকার কথা, জনাব মোদী একবার টুইট করেছিলেন যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শপথ নিয়েছিলেন। তিনি সেটাই বলেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, শান্তি নিরাপত্তা উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানে প্রথম যে টুইট করেছেন ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে, সেখানেও তিনি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলছেন। আমরা বহুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে। মিস ইনফরমেশন তো বটেই, প্ল্যান ডিসইনফরমেশন দিয়ে বাংলাদেশে হিন্দুরা সাম্প্রদায়িক হামলার সম্মুখীন হচ্ছে। নতুন যে সরকার এসছে তার আমলে এই বয়ান খাড়া করার চেষ্টা করছে বিজেপির সমর্থক যেসব মিডিয়া আউটলেট আছে, মূলত সেগুলো বিভৎস রগরগে ভাষায়, মানে এই ভাষায় কোনো নিউজ মিডিয়া চলতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। তারা এমন ভাষায় এমন কিছু ঘটে যাচ্ছে বলে তারা ন্যারেটিভ তৈরি করছে। মারাত্মক অপরাধ এগুলো। বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে, বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে গেছে, বাংলাদেশ রাজাকারদের হাতে চলে গেছে, স্বাধীনতা বিরোধীদের হাতে চলেছে। হুবহু এই ধরনের ন্যারেটিভ তারা প্রকাশ করছে সমানে। শুধু কি তাই, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর 2 দিন বা 3 দিনের মাথায় সংসদে ভারতের লোকসভায় জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন, ওটা হুবহু আওয়ামী লীগের স্টেটমেন্ট ছিল। আমি ওটা নিয়ে আলাদা ভিডিও করে দেখিয়েছি। আজকে মোদী তার টুইটে এবং স্বাধীনতা দিবসে এসে একই কথা বলছেন। অবশ্য কেউ বলতে পারেন মোদী এইসব কথা বলার আসলে না বলার কোনো কারণ নাই, এসব কথা বলতে উনি বাধ্য। হ্যাঁ, এটা বলা যেতে পারে, এটাই আমাদের কপালের দোষ। কিন্তু দিনের শেষে ভারতেরও খুব ভালো কিছু আসলে হবে না। বাংলাদেশের হিন্দুদের জন্য যখন এভাবে কনসার্ন দেখানো হয় আলাদা করে, বিশেষ করে সেটা নরেন্দ্র মোদী যখন দেখান, যার রাজনীতিটাই হচ্ছে একটা বিভৎস আইডেন্টিটি পলিটিক্স, একটা ফ্যাসিস্ট আইডেন্টিটি পলিটিক্স, ওটা ফ্যাসিবাদের পর্যায়ে চলে গেছে। তার যে মাদার অর্গানাইজেশন বিজেপি, আরএসএস, ওটা ঘোষিতভাবে ওটা আরএসএস এর মানে তার মা, তার যে আরএসএস এর যে আদর্শিক জায়গা সেটাকে ধারণ করে এবং সেখান থেকে এটার পলিটিক্যাল উইং হচ্ছে বিজেপি। জনাব মোদী নিজে আরএসএস করা মানুষ, তো ঘোষিতভাবে তারা সেটা। এবং ভারতের সংখ্যালঘু বহুবার বলেছে, মুসলমান বাদ দেই, খ্রিস্টান বুদ্ধিস্ট বাদ দেই, এই যে মণিপুর বা এই 7 সিস্টার্সে কিভাবে খ্রিস্টানদের সাথে হিন্দুদের এই ধরনের মোদীর উস্কানির কারণে যে এখানে মারাত্মক গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো আমরা জানি। এবং তিনি দেখতে পর্যন্ত যাননি একবার মণিপুরে, এসব নিয়ে সমালোচনা আছে। আমরা বাদ দেই সব অন্যান্য সব ধর্ম, কিন্তু দলিতরা যারা টেকনিক্যালি হিন্দু মানুষ, যাদের সংখ্যা
প্রায় 25 কোটি। সেই দলিতদেরকেও কি করা হয়েছে তার শাসন আমলে, কি করা হয়? মুসলমানদের যেমন গরুর মাংস পেলে পিটিয়ে হত্যা করা হয়, যেহেতু দলিতদের একটা অংশ চামড়াকে ট্যান করেন এবং সেটা দিয়ে জুতা বানান ইত্যাদি ইত্যাদি। মৃত গরু থেকে চামড়া তুলেছে এই ধরনের তথ্যের কারণে দলিতদের উপরে হামলা হয়েছে, এরকম তথ্য আমরা ভারত থেকে পাই। তার মুখে মানায় না। কিন্তু একই সাথে আমি মনে করি বাংলাদেশে হিন্দুর ব্যাপারে, হিন্দু সম্প্রদায়ের ব্যাপারে, একটা বিশেষ সম্প্রদায়ের ব্যাপারে আপনি কনসার্ন দেখাচ্ছেন। বাংলাদেশে আমরা এই তথ্য জানিয়েছি, প্রায় 700-র মতো মানুষ এখন পর্যন্ত মারা গেছে আমাদের এই যে অভ্যুত্থান এবং তার পরবর্তী কনসিকুয়েন্সের সময়, তাতে 700-র মতো মানুষ মারা গেছে, যাতে মারা গেছে 2 জন মাত্র হিন্দু, একজন পুলিশ এবং আরেকজন পুলিশ নন এরকম হিন্দু। সো এই সংখ্যা বাংলাদেশের হিন্দুদের যে ডেমোগ্রাফিক পার্সেন্টেজ সেটার সাথে যদি তুলনা করি, যদি 8-9% হয়, 60-65 জন হিন্দু আনুপাতিকভাবে এর অংশ হওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের। আমরা কারো হত্যাকাণ্ড নিয়ে কথা বলি, কিন্তু হওয়ার কথা ছিল, হয়নি তো। সুতরাং এই এক্সাজারেশন, এই যে বারবার হিন্দুদেরকে নিরাপত্তার কথা বলা হচ্ছে, তার মানে আসলে আপনি আপনার ওই ন্যারেটিভটাকেই এস্টাবলিশ করতে চাইছেন, এবং সেটার পেছনে এভিল ইন্টেনশন তো আছে বটেই, নিশ্চিতভাবেই আছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় হিন্দু সম্প্রদায় প্রচুর নির্যাতিত হয়েছে, তাদের জমি জমা দখল হয়েছে, তাদের যে সংগঠন আছে তারা বলেছে, এমনকি সর্বশেষ বেনজির সব হিন্দুদের জমি দখল করেছিল, শত শত বিঘা, সেগুলো গোপালগঞ্জের মতো জায়গায়, শেখ হাসিনার বাড়ির পাশে। টু শব্দ তখন আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদেরও দেখি নাই, যেগুলো যখন দখল হচ্ছে ভারতেরও দেখি নাই। সুতরাং এই মুহূর্তে এটা ফ্রেম করছে, তারা ফ্রেম করার চেষ্টা করছে, কোনো কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের কোনো ইভিল ইন্টেনশনের জন্য। বিজেপি এই রাজনীতিটাই করে এবং মোদীকে এই রাজনীতিটাই করতে হয় হয়তো, কিন্তু এই রাজনীতি করে কি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে একটা বোঝাপড়ার ভালো সম্পর্ক হওয়া সম্ভব? আমি মনে করি। এই জন্য বলছি, গর্তে পড়ে গর্ত আবার খুঁড়ছে ভারত। সেই লক্ষণগুলো আরো অনেক ক্ষেত্রে আছে, আমি সেগুলো নিয়েও কথা বলবো। কিন্তু লাকিলি আমরা এমন একটা সরকার এই মুহূর্তে আমাদের আছে, আমরা বিশ্বাস করি, আমরা কনফিডেন্ট যে তারা বাংলাদেশের আত্মমর্যাদা ভারতের সাথে, ভারতের প্রশ্নে প্রতিষ্ঠিত করে তারা তাদের কাজ করতে পারবেন, এবং আমরা সেই আত্মমর্যাদা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।